সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হবে বাংলা বানানের নিয়ম, এবং আমাদের এই বাংলা বানানের নিয়মের মধ্যে আমরা আজকে শিখব নত্যবিধান ও সত্যবিধান। এই নত্যবিধান এবং সত্যবিধানকে ব্যবহার করেই তোমাকে বাংলা বানানের বিভিন্ন শব্দের শুদ্ধিকরণ এবং অথবা হিসেবে তোমার যেটা থাকবে যে বাংলা বানানের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে তার মধ্যে নত্যবিধান ও সত্যবিধানের নিয়মটাও আসতে পারে। তাহলে চলো আজকে আমরা আমাদের যে মূল আলোচনাটি আছে সেই আলোচনার দিকে চলে যাই। আমাদের আজকের যে আলোচনার বিষয়টি যে প্রথমে আমরা নত্যবিধানকে নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রথমেই আমাদেরকে জানতে হবে যে কখন মূর্ধন্য ব্যবহৃত হয়। দেখো, নত্যবিধান বিষয়টা হচ্ছে যে মূর্ধন্যের ব্যবহার, ঠিক আছে? এই জন্য এটাকে বলতেছি আমি নত্যবিধান। আর সত্যবিধানটা কি? এখানে হচ্ছে মূর্ধন্য শ-এর ব্যবহার, এই জন্য আমি এটাকে বলতেছি হচ্ছে সত্যবিধান। এখন কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য হয় আর কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য শ হয় সেই বিষয়গুলো আমরা শিখব। প্রথমেই আমরা মূর্ধন্যের ব্যবহারটা শিখব। তার আগে একটা বেসিক আইডিয়া তোমাকে নিয়ে রাখতে হবে যে সব সময় তৎসম শব্দের ক্ষেত্রেই মূর্ধন্য ব্যবহৃত হয়। তৎসম বা যেটাকে আমরা বলি হচ্ছে কি সংস্কৃত শব্দ, এই শব্দ ব্যতীত বাকি যে সকল শব্দ আছে সেখানে সকল সময় কি ব্যবহৃত হয়? দন্তনা ব্যবহৃত হয়। সেটা হতে পারে দেশি, বিদেশি, এই ধরনের শব্দের ক্ষেত্রে। তাহলে চলো আমরা এখন আমাদের মূর্ধন্যের ব্যবহারের ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করব সহজে মনে রাখার জন্য। দেখো, আমরা এই বিষয়গুলোকে ধরবো হচ্ছে স্বামী, যারা হচ্ছে কি স্ত্রী দ্বারা প্রভাবিত হয়। যেমন কোনো শব্দের ভিতরে যদি রি, রিকার, র, এ, রে, ফ, শ, ক্ষিয় এই শব্দগুলো যদি থাকে, তাহলে সেই শব্দগুলোর যে মূর্ধন্য অথবা দন্তনা ব্যবহারের প্রয়োজন যদি বোধ করো, তাহলে সকল সময় তোমাকে মূর্ধন্য ব্যবহার করতে হবে। এখন এই বিষয়গুলো কাদেরকে প্রভাবিত করবে? এই জিনিসগুলোকে, স্বরবর্ণ, কার, ক বর্গ, প বর্গ, জ অন্তস্থ, হ অনুস্বার, এইগুলোকে, ঠিক আছে? যেমন দেখো, এইখানে সন্তান বানানে এখানে কি হয়েছে? দন্তনা হয়েছে। এখানে কি হয়েছে? দন্তনা হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে ত বর্গ আছে, কিন্তু আমাদের এখানে শর্ত দেখো তো কি থাকতে হবে? ক বর্গ থাকতে হবে, প বর্গ থাকতে হবে, সেটি এখানে নাই। আবার দেখো, এখানে কি আছে? রিকা, র, এ, রে, ফ, শ, ক্ষিয় আছে না? এগুলো নেই। আবার দেখো, রমণী বানানে এখানে কি ব্যবহৃত হয়েছে? মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। কেন দেখো তো? প বর্গ। এই যে ম কোন বর্গ? প বর্গ, তাই না? প, ফ, ব, ভ, ম, এই যে ম। এবার দেখো, রজনী বানানে এখানে ক বর্গ আছে, প বর্গ আছে না? নেই। কার আছে? নেই। তারপর হচ্ছে দেখো, কার আছে, কি কার আছে? রস্বই কার আছে। কিন্তু এবার দেখো, এখানে তো রস্বই কার আছে, কিন্তু এর মধ্যে যেগুলো আছে সেগুলো কি আছে? নেই। তার মানে হয় এটিকে থাকতে হবে, কিন্তু শুধুমাত্র এটি থাকলে আবার হবে না, সাথে তোমাকে ওইটা থাকতে হবে। তার মানে ওইটা হচ্ছে প্রধান, একে প্রভাবিত করবে, এর প্রভাবে এটা হবে। এই জন্য কিন্তু আমরা বলি যে বাংলা বানানের নিয়মে রি, র, সি, তারপর স, তারপর হচ্ছে স্বরবর্ণের কার থাকলে কি হয়? মূর্ধন্য হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, সমাপন বানানে এখানে তো প বর্গ আছে, তাই না? তাহলে এখানে কেন দন্তনা ব্যবহৃত হয়েছে? কারণ বলতো, কারণ হচ্ছে এই কারণে এইগুলোর মধ্যে একটাও এখানে উপস্থিত নাই, যার ফলে এখানে কি ব্যবহৃত হয়েছে? দন্তনা ব্যবহৃত হয়েছে। যদি এখানে থাকতো, যদি এটা হতো সমর্পণ, সমর্পণ, তাহলে এখানে হতো মূর্ধন্য। এখানে দেখো, প্রথম স্বামী এখানে আছে। এবার দেখো, এর মধ্যে যদি স্ত্রী না থাকে তাহলে কি সন্তান হবে? স্বামী এবং স্ত্রী উভয়ের উপস্থিতিতে তো সন্তান হয়, তাই না? তাহলে এইখানে ম আছে, এটা তোমার হিসাবের বাইরে, এখানে মূর্ধন্য হয়েছে। তার আগে কি আছে? প আছে। দেখো, প বর্গ, ঠিক আছে? এবার দেখো, সাথে আরো কি থাকতে হবে মূর্ধন্য হওয়ার জন্য? রি, রেওয়া, এগুলো থাকতে হবে। এখানে কি আছে? এই যে রেফ আছে, এই যে রেফ আছে, এই জন্য এখানে কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। এখানে ছিল না, এই জন্য দন্তন্য হয়েছে, ঠিক আছে? এরপরে দেখো যে ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য হয়। যেমন ট বর্গীয় মানে কি? ট, ঠ, ড, ঢ, এগুলোর সাথে কি হবে? সবসময় মূর্ধন্য হবে, কারণ এরা হচ্ছে একই বর্গের। বুঝতে পারছো? একই বর্গের হওয়ার কারণে টর সঙ্গে সবসময় কি হবে? মূর্ধন্য হবে। এবার দেখো, কিন্তু শব্দটি যদি তৎসম না হয় দন্তন্য হবে, এটা আমরা ইতোমধ্যে বলে ফেলছি। এবার দেখো, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ। তুমি দেখো তো, এই প্রত্যেকটার মধ্যে কি স্ত্রী বলে আমরা যেগুলোকে সম্বোধন করেছি সেগুলো আছে কিনা? এখানে রিকার আছে, এখানে রেফ, রেফ, র, র, তারপর হচ্ছে র, স, 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 ঠিক আছে? এরপরে দেখো, কুপন, হরিণ, লক্ষণ,
রুকমণি, ব্রাহ্মণ। কুপনে প আছে কিন্তু কুপনে রেফ নেই, এই জন্য এটা তো হবে না। এবার দেখো হরিণের র আছে, এই জন্য এখানে মূর্ধন্য হয়ে গেছে। তার মানে স্ত্রী একা থাকলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু স্বামীর ক্ষেত্রে সেটা হচ্ছে না। মানে রি র ওইগুলো একা থাকলেই হচ্ছে, কিন্তু এই পাশের যেগুলো ওইগুলো শুধু একা থাকলে হয় না, ওইগুলোর জন্য আবার দুইটাকেই লাগতেছে, ঠিক আছে। লক্ষণ, এখানে কয় স আছে, স্ত্রী আছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাও সেম, এটাও সেম, ঠিক আছে, এটাও সেম। আচ্ছা, এবার দেখো স্বভাবতই। স্বভাবতই কোনগুলোতে মূর্ধন্য হয়? স্বভাবতই মূর্ধন্য হয় হচ্ছে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেরবিরা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোভিত, মান, জানুগুণ, পুণ্যবেণী, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, বাণী, গৌণ, কোন, ভান, পনসান, চিক্কন, নিক্কন, তুনফ, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, বান। এখন তোমরা ওইটা ওই ছন্দ ব্যবহার করে মনে রাখতে পারো, আর এটা হচ্ছে কৌশল 2, তোমরা এইটা দিয়েও মনে রাখতে পারো, ঠিক আছে। কৌশলটা কি, যে গুণী বণিক পানি, পিনাক, চাণক্য, মাণিক্য, গণ এক মন গৌণ লবণ নিয়ে আপন পণ্য বিপণীতে দিয়ে বাণিজ্য করলেন ও পূর্ণ কল্যাণ বাণী পেলেন। এটা হচ্ছে আমাদের ছন্দ 1। এবার ছন্দ 2, চিক্কন, নিক্কন, তৃণ, ককনি, শানিত, বানের কোন খেয়ে ভানিল পণ, বেনুবিনা কঙ্কন পরে কণিকা শোণিত মণি দিয়ে ফণির মতো বেনি বাঁধে। ঠিক আছে, এই 3টা ছন্দ দিয়ে তুমি স্বভাবতই যেগুলোতে মূর্ধন্য হয় সেগুলো মনে রাখতে পারো। এরপরে দেখো যে সতর্কতা আছে কিছু, যেমন সমাসবদ্ধ শব্দের অর্থবিধান হয় না, এটা হচ্ছে একটা নিয়ম। তাহলে কোন ধরনের শব্দে হয় না? সমাসবদ্ধ শব্দে। যেমন আমরা এখানে দেখছি হচ্ছে ত্রিনয়ন, দুর্নীতি, তারপর হচ্ছে কি অগ্রনায়ক, এই শব্দগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ। এখানেও এই জন্য এখানে দন্তনা ব্যবহৃত হয়েছে, দন্তনা ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু দেখো শর্ত অনুযায়ী রেফ ছিল, শর্ত অনুযায়ী রেফ ছিল, রফলা ছিল, কিন্তু থাকার পরেও কি হয়েছে, থাকার পরে দন্তনা হয়েছে, কারণ এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ, ঠিক আছে। এরপরে দেখো ত বর্গীয় বর্ণের সঙ্গে দন্তনা হয়, মূর্ধন্য হয় না, মূর্ধন্য হয় না। অন্ত, গ্রন্থ, ক্রন্দন, এইগুলা, ঠিক আছে। এখন এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে কেন হয় না। দেখো তোমাদেরকে আমি বুঝাই। ত, থ, দ, ধ, দন্ত ন, ত, থ, দ, ধ, দন্ত ন। এখানে কটা? 3 আর 2 5টা আছে, তাই না? এখন এই যে 5টা এখানে বর্ণ লেখা আছে, দেখো প্রত্যেকটা কি একই বর্গের না? এগুলো কি বর্গের বলো তো? এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি দন্ত, তাই না? তার মানে এরা হচ্ছে একই বর্গের, এই জন্য সবসময় ত, থ, দ, ধর সঙ্গে দন্তন হয়। যেমন আমরা বিগত অংশে দেখেছিলাম যে ট বর্গীয় সঙ্গে, তাই না? যেমন দেখো এই যে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। কেন মূর্ধন্য হচ্ছিল? কারণ সবগুলো ট বর্গীয় বর্ণের, একই গোত্রীয়, সমগোত্রীয় হওয়ার কারণে কিন্তু এটা হয়েছে। ঠিক একই রকম ভাবে এখানেও কেন দন্তন হবে? কারণ এগুলো হচ্ছে সমগোত্রীয়, ঠিক আছে। এরপরে দেখো বিদেশি শব্দে দন্তন হয় না, কারণ এগুলো হচ্ছে স্বভাবতই বানানটা ওইটাই হবে, মানে বিদেশি শব্দ যখনই হবে তখন তোমাকে ওইখানে দন্ত নয় এবং দন্ত স ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওখানে মূর্ধন্য স বা মূর্ধন্য ব্যবহার করা যাবে না। যেমন প্রেসিডেন্ট, ঝর্ণা, মহিন, এখানে কিন্তু ঝর্ণা বানানে রেপ ছিল, তারপর এখানে দন্তনা ব্যবহার করতে হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা সত্যবিধানে আলোচনা করব। সত্যবিধানের ক্ষেত্রে আমাদের নিয়মগুলো খুবই স্বল্প। যেমন প্রথমেই বলছে অভিন্ন অন্য স্বরধ্বনি এবং কয়ের পরে প্রত্যয়ের স মূর্ধন্য স হয়। যেমন এখানে উদাহরণস্বরূপ যেমন ভবিষ্যৎ, মুমূর্ষ, চক্ষুষ্মান, চিকিৎসা, সবগুলোতে কি ব্যবহৃত হয়েছে? মূর্ধন্য স ব্যবহার হয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে রেফের কারণে কিন্তু দীর্ঘকারটা হয়েছে, বুঝতে পারছো? আবার দেখো এখানে কি বলছে, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, তার মানে অ বাদে আর বাকি স্বরধ্বনি এবং ক পরে প্রত্যয়ের সঙ্গে কি হয়? ক থাকলে। যেমন এখানে চিকিৎসা ক আছে, এখানে চক্ষুষ মান, তারপরে এখানে দেখো এখানে ম আছে, মুমূর্ষ এখানে ম আছে, ঠিক আছে। তাহলে এগুলোর পরে কি হচ্ছে? এগুলোর পরে মূর্ধন্য স হচ্ছে। আবার যে রেফ থাকলে যেটা, সেটাও কিন্তু এই মূর্ধন্য সর ক্ষেত্রে প্রযোজ্য, রি র রেফ, ঠিক আছে। ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পরে কি হয়? মূর্ধন্য স হয়। কি কারান্ত? ইকারান্ত ও উকারান্ত। যেমন দেখো প্রতি, ই, অনু, উ, বিষম, ই, সুষমা, ই, সরি উ, প্রতিষ্ঠান, ই, অনুষ্ঠান, উ, সুষুপ্ত, এটা কি হবে? উকার। তার মানে আমরা একটা জিনিস জানতেছি যে ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পরে কি হবে? মূর্ধন্য স হবে। এরপরে দেখো রিকার র এর পরে কি হয়? মূর্ধন্য স হয়, যেটা আগেই বললাম ওখানে।
ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি, বর্ষা, ঘর্ষণ। এরপরে দেখো যে র এর পরে আ অ বাদে অন্য স্বরধ্বনি থাকলে মূর্ধন্য স হয়। প্রথম নিয়মে আমরা দেখেছি, যেমন পরিষ্কার, সুরাকার, ঠিক আছে, সুরকার আর কি। ট বর্গের সাথে মূর্ধন্য স হয়। মনে করবা যেখানে মূর্ধন্য হয় সেটাই আবার মূর্ধন্য সাথে প্রযোজ্য হয়, এই জন্য ট বর্গের সাথে মূর্ধন্য মানে ওখানে মূর্ধন্য স হবে। কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ, ঠিক আছে। এরপরে দেখো স্বভাবতই মূর্ধন্য স হয় কোনগুলাতে? ষড়ঋতু, ভাষণ, ষড়যন্ত্র, ভাষাভূষণ। মনে করো যেগুলো সমজাতীয় সেগুলো এক জায়গায় করছি আমি। ষড়ঋতু, ভাষণ, ভাষা, ভূষণ, তিনটাই ভ দিয়ে। ষড়যন্ত্র, রোষ, কোষ, পাষাণ, দেশ, তারপরে কি কলুষ, আষাঢ়, মানুষ, উষা, পৌষ, ঠিক আছে। এখন তুমি ঋতুর নাম দিয়ে মনে রাখতে পারো, যেমন ষড় ঋতু কোন কোন ঋতুর কথা বলা হয়েছে? আষাঢ় ঋতুর কথা বলা হয়েছে, পৌষের কথা বলা হয়েছে। আবার দেখো মানুষ কেমন হয়? মানুষ হয় হচ্ছে পাষাণ, মানুষের মাঝখানে থাকে দেশ, বা মানুষের মাঝে থাকে হচ্ছে রোষ, আবার মানুষই করে হচ্ছে ষড়যন্ত্র, মানুষই দেয় হচ্ছে ভাষা, মানুষের ভাষণ দেয় কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে দেয়। আর মানুষ কি পড়ে? ভূষণ পড়ে। মানে সবকিছু মানুষের সাথে সম্পর্কযুক্ত। মানে তুমি চাইলে একাধিকভাবে বিষয়টা মনে রাখতে পারো, ঠিক আছে। এখন দেখো কিছু সতর্কতা আছে, কি কি? যেমন অন্য ভাষার ক্ষেত্রে মূর্ধন্য স হয় না, এটা কিন্তু আমরা নত্যবিধানের ক্ষেত্রেও দেখেছি, যে যেখানে বলা হচ্ছে যে বিদেশি শব্দের ক্ষেত্রে হবে না, মানে তৎসম ব্যতীত অন্য ক্ষেত্রে হবে না। যেমন এখানে দেখো জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট। আবার দেখো সাত প্রত্যয়যুক্ত শব্দে কি হবে না? মূর্ধন্য স হবে না। যেমন সাত প্রত্যয়যুক্ত শব্দে কি হবে না? মূর্ধন্য স হবে না। যেমন অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ, স্বাদ থাকলে সেখানে কি হবে? দন্ত স হবে। এটাই বলছে, কারণ এটা কি? এটা হচ্ছে একটা প্রত্যয়। তো প্রত্যয়কে চেঞ্জ করে তুমি চাইলে এখানে মূর্ধন্য স বসালে সেটা তো আলাদা ভিন্ন হয়ে যাবে, এই জন্য এটা বলছে এখানে। তো আমাদের এই যে সত্যবিধান ও নত্যবিধানের যে আলোচনা ছিল, এই আলোচনার এইটুকুই। তোমাদের পরীক্ষাতে যেটা আসে বলে যে নত্যবিধান অথবা সত্যবিধানের 5টি নিয়ম লিখো। আমরা যেগুলো পড়েছি এই নিয়মগুলো লিখলেই তোমার হচ্ছে ওই উত্তরটা করা হয়ে যাবে। এটার যদি পরীক্ষাতে আসে খুব সহজে উত্তর করা যায় এবং খুব সহজে এটাতে নম্বর পাওয়া যায়। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষাতে এটা সুন্দরভাবে উত্তর করতে পারবে, সে আশা ব্যক্ত করি আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।